হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবিএস একাডেমি। বিবিএস একাডেমির নতুন একটা ভিডিও সেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ক্লাইমেটোলজি থেকে বিশেষ কতগুলি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে দেখো, পৃথিবীর প্রাকৃতিক গ্রিনহাউস সৃষ্টি করায় সবচেয়ে বেশি অবদান রাখে কোন গ্যাস? অর্থাৎ ন্যাচারালি গ্রিনহাউস গ্যাস যে তৈরি হয় বা গ্রিনহাউস এফেক্ট যে তৈরি হয় সেটা কোন গ্যাস দ্বারা হয়ে থাকে? ঠিক আছে, এখানে অপশন বলেছে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন এবং ওজোন। আমরা যদি দেখি ন্যাচারালি যেটা সৃষ্টি হয় সেটা কি হয়ে যাবে না ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প। ওকে, এখানে উত্তর দেওয়া রয়েছে জলীয় বাষ্প, প্লাস এখানে কিছু এক্সপ্লেনেশন আছে, তোমরা এক্সপ্লেনেশনগুলো পড়ে নিও। ওকে, নেক্সট কি বলেছে, কোন গ্রিনহাউস গ্যাসের গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল সবথেকে বেশি? ওকে, এটা একটাই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল সব থেকে বেশি এই যে চারটা অপশন রয়েছে তার মধ্যে কোনটা? ওকে, এখানে বলেছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বনস। ওকে, আমরা যদি দেখি যে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল সব থেকে বেশি, সেটা কি হয়ে যাবে না ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। ওকে, এই কোটার রেসপেক্টে কিন্তু সিএফসির বেশি। দেখো এখানে একটা এক্সপ্লেনেশন রয়েছে, একটা ছক রয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে গ্রিনহাউস গ্যাসেসগুলো, সেই গ্রিনহাউস গ্যাস রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, ফ্লোরোফ্লোরোকার্বন এবং সালফার হেক্সাফ্লোরাইড। ওকে, এখানে দেওয়া রয়েছে দেখো অ্যাটমসফিয়ারিক লাইফ টাইম, অর্থাৎ এরা অ্যাটমসফিয়ারের মধ্যে কতদিন পর্যন্ত থাকতে পারে, প্লাস এখানে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, অর্থাৎ কে কতটা পরিমাণ দায়ী, কত বেশি পরিমাণ দায়ী এই গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড সব থেকে কম 1, ম্যাক্সিমাম আমরা যদি দেখতে যাই এখানে দেখো রয়েছে যে সালফার হেক্সাফ্লোরাইড SF6, সেটা কিন্তু ম্যাক্সিমাম পোটেনশিয়াল দেয়। ওকে, ম্যাক্সিমাম পোটেনশিয়াল রাখে। এছাড়াও এদের যে ক্রোনোলজি বা যে ভ্যালু সেগুলো দেওয়া রয়েছে, তোমরা এটা দেখবে যে অ্যাটমসফিয়ারের মধ্যে কোন গ্যাসটা কত দিন থাকতে পারে এবং এদের পোটেনশিয়ালটার কোনটার বেশি কোনটার কম। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এখান থেকে পরীক্ষায় আসতে পারে। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো, যে মানুষের তৈরি কার্বন ডাইঅক্সাইড নির্গমনের প্রধান উৎস কি? অর্থাৎ হিউম্যান সোর্সেস কার্বন ডাইঅক্সাইড এমিশন যেটা, সেটার সোর্স কোনটা? ওকে, বলেছে কৃষি, জীবাশ্ম জ্বালানি দহন, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, বন অগ্নিকাণ্ড। ওকে, নর্মালি আমরা যদি দেখি যে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের প্রধান উৎস সেটা কি হয়ে যাবে না জীবাশ্ম জ্বালানি দহন, ওকে, বা ফসিল ফুয়েলস কম্বাসন। ওকে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে দেখো আমরা যদি সোর্সেসগুলো দেখি, এখানে রয়েছে যে ইন্ডাস্ট্রি থেকে, ভেহিকুলার এমিশন থেকে। ওকে, এই অপশনগুলো রয়েছে, বাট আমরা যদি দেখি যে কার্বন ডাইঅক্সাইডের মূল সোর্স সেটা কি হয়ে যাবে না জীবাশ্ম জ্বালানি দহন, এটা হয়ে যাবে আমাদের উত্তর। এখানে কিছু এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট কি বলেছে না কোন গ্রিনহাউস গ্যাসকে হাসির গ্যাস বলা হয়, বা আমরা যেটা জানি যে লাফিং গ্যাস। ওকে, লাফিং গ্যাস আমরা কোনটাকে বলি? এটা একটা স্ট্যাটিক কোশ্চেন। আমরা যদি দেখি যে নাইট্রাস অক্সাইডকে কি বলা হয় না লাফিং গ্যাস বলা হয়। ওকে, দেখে নিও যে নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস। এখানে এক্সপ্লেনেশন রয়েছে, অ্যান্সার হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। নেক্সট কি বলেছে, পৃথিবীতে জীবনের জন্য গ্রিনহাউস প্রভাব কেন প্রয়োজনীয়? ওকে, ওয়াই দ্য গ্রিনহাউস এফেক্ট নেসেসারি ফর দ্য লাইফ অন দ্য আর্থ। ওকে, আমরা যদি দেখি গ্রিনহাউস এফেক্টটা কি না, হিট যেটা পৃথিবীতে আসে, পৃথিবী যেটা অ্যাবসর্ব করে, যখন রেডিয়েট করতে থাকে পৃথিবী, তখন কি হয় না বায়ুমণ্ডলের যে সকল গ্যাস থাকে, বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প থাকে, তারা কি করে না হিটটাকে অ্যাবসর্ব করে নেয়, হিটটাকে অ্যাবসর্ব করে ক্লাইমেটের মধ্যে বা আর্থের মধ্যে ধরে রেখে দেয়। তার ফলে কি হয় না আমাদের যে পৃথিবীর তাপমাত্রা সেটা সমতা থাকে বা সেটা বৃদ্ধি পেতে থাকে আস্তে আস্তে। বাট এটা কেন প্রয়োজন হয়ে থাকে, গ্রিনহাউস এফেক্টটা কেন প্রয়োজন হয়ে থাকে পৃথিবীর ক্ষেত্রে, সেটা কেন বলেছে এখানে অপশন আমরা যদি দেখি যে পৃথিবীর তাপমাত্রা জীবন ধারণের উপযোগী রাখে। অর্থাৎ এখানে আমি যদি ইংলিশটা বলি যে মেনটেন আর্থ টেম্পারেচার টু সাস্টেন লাইট। অর্থাৎ যদি নর্মালি আমাদের কোনো ধরনের এই গ্রিনহাউস এফেক্ট থাকতো না, তাহলে কি হতো না টোটাল যে এনার্জিটা আমাদের পৃথিবীতে আছে সেই টোটাল এনার্জিটাই কিন্তু বাইরে রেডিয়েশন হয়ে চলে যাবে। তাহলে কি হবে না পৃথিবীর যে টেম্পারেচার সেটা অনেকটাই কম হতো, অর্থাৎ মাইনাসে চলে যেত। আর যদি মাইনাসে চলে যায় টেম্পারেচার, তাহলে কিন্তু থাকার মতো যে বাসস্থান, মানুষের যে উপযোগী এই যে জীবন ধারণের যে সিচুয়েশন সেটা কিন্তু থাকবে না। ওকে, তাই জন্য কিন্তু এই গ্রিনহাউস এফেক্টটার দরকারও রয়েছে। ওকে, তাই জন্য এখানে অপশানের যে অ্যান্সারটা হবে সেটা হয়ে যাবে এখানে মেনটেন আর্থ টেম্পারেচার টু সাস্টেন লাইফ। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে যে আমরা যদি দেখি নর্মালি যে এখন গ্রিনহাউস এফেক্টের জন্য যে টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার সেটা কত না 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে পৃথিবীর। আর যদি গ্রিনহাউস এফেক্টটা না থাকতো তাহলে কিন্তু কি হতো না টেম্পারেচারটা -18 ডিগ্রি অবস্থান করতো সেলসিয়াস। ওকে, যেটা কিন্তু জীবন ধারণের ক্ষেত্রে উপযোগী নয়। ওকে, নেক্সট কি বলেছে না গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য প্রথম আন্তর্জাতিক চুক্তি কোনটি? ওকে, আমরা যদি দেখি এখানে যে ফার্স্ট ইন্টারন্যাশনাল যে চুক্তি সেটা কোনটা, হুইচ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ওয়াজ দ্য ফার্স্ট টু সেট
লিগালি বাইন্ডিং টার্গেটস টু রিডিউস গ্রিন হাউস গ্যাস এমিশন। ওকে, গ্রিন হাউস গ্যাস নিয়ে যদি আমরা ফার্স্ট ইন্টারন্যাশনাল চুক্তি দেখি তাহলে কোনটা হয়ে যাবে না কিয়োটো প্রোটোকল। ওকে, এই কিয়োটো প্রোটোকল 1997 হয়েছিল কিয়োটো জাপানে। ওকে, এই কিয়োটো প্রোটোকলটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট এই গ্রিন হাউস কমানোর জন্য, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর জন্য কিন্তু এটা চুক্তি ছিল। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এই এক্সপ্লেনেশনটা একটু দেখে নিও আর আমাদের অ্যান্সার হয়ে যাবে কিয়োটো প্রোটোকল। ওকে, যেটা 1997 সালে কিয়োটোতে হয়েছিল চুক্তিটা। ওকে, নেক্সট আমরা যদি দেখি কি বলেছে, নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়, এখানে নয় বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস, নট বলেছে। তাহলে মিথেন গ্রিন হাউস গ্যাস আমরা জানি, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস আমরা জানি, কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস আমরা জানি, আর এখানের মধ্যে যে অপশনটা রয়েছে দেখো আর্গন, আর্গন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আর্গন। ওকে, এখানে দেখো গ্রিন হাউস গ্যাস যেগুলো রয়েছে মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো রয়েছে। আমাদের এখানে যে অপশনটা রয়েছে আর্গন, আর্গনটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। ওকে, ক্লিয়ার। নেক্সট কি রয়েছে দেখো, যে মহাসাগরের কোন প্রক্রিয়া বায়ুমণ্ডলীয় CO2 হ্রাস করে। ওকে, এবং একটি গুরুত্বপূর্ণ কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে কোন প্রক্রিয়া দ্বারা আমাদের কার্বনগুলো আমাদের ওশানের মধ্যে সঞ্চিত হয়। ওকে, ওশানের মধ্যে চলে যায়। এটা কি বলেছে দেখো, যে আপওয়েলিং, ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষ, জোয়ার ভাটা মিশ্রণ, প্রবাল বিবরণ। আমরা যদি দেখি যে ফটোসিনথেসিস বাই ফাইটোপ্ল্যাঙ্কটন যেগুলো ওশানের মধ্যে থাকে, ওশান ওয়াটারে থাকে, তারা কি করে না অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কাজে লাগায়। তাই জন্য কি হয় না এয়ারের যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা ওই সমুদ্রের মধ্যে চলে যায়, সমুদ্রের ইকোসিস্টেমে চলে যায়। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে না ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষ। ওকে, অ্যান্সার হয়ে যাবে 2। আর এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখে নাও। নেক্সট কি বলেছে দেখো, সবচেয়ে কার্যকরভাবে তাপ আটকে রাখে কোন গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ মোস্ট এফেক্টিভলি হিটটাকে রিটেন করতে পারে কোন গ্যাস। ওকে, হুইচ গ্রিন হাউস গ্যাস ইজ মোস্ট এফেক্টিভ অ্যাট ট্র্যাপিং হিট। ওকে, এখানে বলেছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং সিএফসি। আমরা যদি দেখি যেখানে সিএফসি যদি দেখি, সিএফসির কিন্তু হিট রিটেনশন করার ক্ষমতাটা খুব থেকে বেশি, অর্থাৎ হিট ট্র্যাপ করার ক্ষমতাটা সব থেকে বেশি। তাই জন্য এখানে অ্যান্সার হয়ে যাবে কি না সিএফসি। সিএফসি বেশি পরিমাণে কি করে না তাপটা ধরে রাখতে পারে। ওকে, অ্যাজ কম্পেয়ার টু কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সিএফসি। ক্লিয়ার। নেক্সট যেটা রয়েছে দেখো, যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি প্রবালের মধ্যে প্রধানত কোন ঘটনাটি ঘটায়, অর্থাৎ গ্রিন হাউস এফেক্টের কারণে প্রবালের মধ্যে কি চেঞ্জেসটা আসে। ওকে, প্রবালের মধ্যে কি চেঞ্জেস আছে এখানে যদি আমরা দেখি, বলেছি যে ওশান অ্যাসিডিফিকেশন, থার্মোক্লাইন সার্কুলেশন, কোরাল ব্লিচিং, এল নিনো। আমরা যদি দেখি যে কোরালটা কি হয় না, কোরাল বিবর্ণ হয়ে যায়, বা কোরালের যে কালারটা চলে যায়, বা আমরা বলতে পারি কোরাল ব্লিচিং হয়ে যায়। ওকে, কোরাল ব্লিচিংটা দেখতে পাওয়া যায় কার সাথে সাথে না গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সাথে। টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকলে সেটা ওশানের টেম্পারেচারও বৃদ্ধি করে, তার ফলে কি হবে না ওশানের মধ্যে যে প্রবাল থাকে বা যে কোরাল থাকে, কোরালটা কি হয় না বিবর্ণ হয়ে যায়, বা কোরালের মধ্যে থাকা যে ফটোসিনথেসিস যে অর্গানিজম, যেটা হচ্ছে আমরা বলতে পারি জুস অ্যান্থালি, সেই জুস অ্যান্থালিগুলো মারা যায়, এবং তার ফলে কি হয় কোরালটা বিবর্ণ হয়ে যায় বা কোরালের কালারটা চলে যায় এবং সেটা সাদা হয়ে যায়। ওকে, এটা যে অ্যান্সার হবে সেটা কি হবে না প্রবাল বিবর্ণতা বা কোরাল ব্লিচিং। ওকে, অ্যান্সার হয়ে যাবে কোরাল ব্লিচিং। দেখো এখানে দেখো এটা নর্মাল একটা কোরাল, যার মধ্যে এটা একটা পলিপস, কোরাল পলিপসের মধ্যে জুস অ্যান্থালি বলে একটা অর্গানিজম থাকে, তার জন্য কি হয় না কোরালটা হেলদি থাকে। বাট যখনই টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকে, টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে কি হয় না ওই জুস অ্যান্থালি যে অর্গানিজমটা সেটা কি হয় না মারা যায়। ওকে, এবং ওইখান থেকে মারা যাওয়ার ফলে কি হয় না কোরালের মধ্যে যে কালারটা সেটা বিবর্ণ হয়ে যায় বা সাদা হয়ে যায়, এবং কোরালটা ব্লিচড হয়ে যায়, কোরালটা মারা যায়। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের প্রবাল বিবরণ। ওকে, এখানে এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখে নিও। ওকে, নেক্সট কি বলেছে না নিম্নলিখিত কোনটি বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রধান পরিণতি, অর্থাৎ গ্রিন হাউস যে হয়ে থাকে বা গ্লোবাল ওয়ার্মিং যে হয়ে থাকে, গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান এফেক্টটা কি। এখানে বলেছে দেখো আগ্নেয়গিরির কার্যকলাপ বৃদ্ধি, বরফ স্তরের দ্রুত গলন, নতুন ওজোন স্তরের সৃষ্টি, মরুভূমি সম্প্রসারণ। আমরা যদি দেখি যে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে কোনটা খুব বেশিভাবে রিলেটেড, সেটা কি হয়ে যাবে না মেল্টিং অফ দ্য আইস শিট, অর্থাৎ বরফ স্তরের গলন। অর্থাৎ আমরা জানি যে পোলার অঞ্চলে যে সকল আইস ক্যাপ রয়েছে সেগুলো কি না অতিরিক্ত টেম্পারেচার বৃদ্ধির কারণে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হতে থাকে না সেগুলো গলতে শুরু করে। ওকে, তাহলে আমাদের যে মোস্ট প্রমিনেন্ট অ্যান্সার হয়ে যাবে কি না বরফ স্তরের দ্রুত গলন বা র্যাপিড মেল্টিং অফ দ্য আইস শিট। ওকে, ক্লিয়ার। এখানে অ্যান্সার দেওয়া রয়েছে, প্লাস এখানে এক্সপ্লেনেশনও রয়েছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট কি বলেছে যে মানব সৃষ্ট কার্যকলাপের কারণে CO2 পর বায়ুমণ্ডলের দ্বিতীয় সর্বাধিক ঘনত্বযুক্ত গ্রিন হাউস গ্যাস কোনটি, অর্থাৎ আমরা যদি অ্যাটমসফিয়ারে দেখতে যাই ম্যাক্সিমাম গ্রিন হাউস গ্যাস যেটা রয়েছে সেটা কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড পরে দ্বিতীয়
বৃহত্তম বা দ্বিতীয় সর্বাধিক যে গ্যাসটা গ্রিন হাউস গ্যাসটা সেটা কোনটি? ওকে, এখানে দেখো রয়েছে মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, সিএফসি। আমরা যদি দেখি যে মিথেনের কনসেন্ট্রেশনটা কিন্তু দ্বিতীয়, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে কি না মিথেন। ওকে, মিথেনটা কিন্তু দ্বিতীয় পাওয়া যায়, বা আমরা বলতে পারি 16% কিন্তু মিথেন রয়েছে অ্যাটমসফিয়ারে আফটার CO2। ওকে, এখানে দেখো এই যে পার্সেন্টেজের রেসপেক্টে যদি আমরা গ্রিন হাউস গ্যাসগুলো দেখতে চাই, তাহলে ম্যাক্সিমাম রয়েছে দেখো কার্বন ডাইঅক্সাইড, মেন রয়েছে আমাদের মিথেন। ওকে, তাহলে মিথেন হয়ে যাবে সেকেন্ড বা দ্বিতীয় সর্বাধিক ঘনত্বযুক্ত গ্রিন হাউস গ্যাস। ওকে, ক্লিয়ার। নেক্সট কি রয়েছে দেখো যে সমুদ্রের অম্লীকরণ বা বলতে পারি ওশান অ্যাসিডিফিকেশন। ওকে, ওশান অ্যাসিডিফিকেশনে কি বলেছে না মূলত কোন গ্যাস শোষণের কারণে ঘটে? ওশানের মধ্যে যে অম্লীকরণ বা ওশান অ্যাসিডিফিকেশন সেটা প্রাইমারিলি হয়ে থাকে কোন গ্যাসটা অ্যাবজর্পশনের কারণে? ওকে, আমরা যদি দেখি সেটা অ্যান্সার কি বলেছে দেখো যে প্রথমে রয়েছে মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। ওকে, এখানে যদি আমরা অ্যান্সারটা দেখি, অ্যান্সারটা কি হবে না কার্বন ডাইঅক্সাইড। ওকে, কার্বন ডাইঅক্সাইডটা কি করে না ওশানের মধ্যে কার্বলিক অ্যাসিড হিসেবে সঞ্চিত হয়ে থাকে। ওকে, এই জন্য কি হয় না সমুদ্রের যে জলের অ্যাসিডের পরিমাণ সেটা বৃদ্ধি পেতে থাকে বা সমুদ্রের অম্লীকরণ ঘটতে থাকে। ওকে, এটা হয়ে যাবে কি না কার্বন ডাই অক্সাইড। ওকে, যেটা কার্বলিক অ্যাসিড হিসেবে ওশানের মধ্যে থাকে বা সঞ্চিত। ক্লিয়ার, হয়ে যাবে অ্যান্সার কার্বন ডাই অক্সাইড। এখানে অ্যান্সারটা হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, এখানে এক্সপ্লেনেশন রয়েছে। ওকে, নেক্সট কি বলেছে বিশ্বব্যাপী মানব সৃষ্ট গ্রিন হাউস গ্যাস নির্গমনের সবচেয়ে বড় উৎস কোন খাত? ওকে, বলেছে যে হুইচ সেক্টর কন্ট্রিবিউটস দ্য মোস্ট টু গ্লোবাল অ্যানথ্রোপোজেনিক গ্রিন হাউস গ্যাস এমিশন। ওকে, যে অ্যানথ্রোপোজেনিক কার্যকলাপ বা মানুষের ক্রিয়াকলাপের ফলে যে গ্রিন হাউস গ্যাসটা এমিশন হয় তার মেন সোর্সটা কোনটা? এখানে বলেছে কৃষি, শিল্প, জ্বালানি উৎপাদন ও ব্যবহার এবং পরিবহন। আমরা যদি দেখি এই অপশনগুলোর মধ্যে কিন্তু প্রমিনেন্ট অর্থাৎ সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস এমিশন হয় কোথা থেকে না জীবাশ্ম জ্বালানি দহনের ফলে, বা যেটা হবে যে জ্বালানি উৎপাদন প্লাস ব্যবহার। ওকে, এই জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে আমরা জ্বালানি উৎপাদন করি প্লাস ব্যবহার করি, তার থেকে কিন্তু খুব বেশি পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়ে থাকে, যেটা হয়ে যাবে এনার্জি প্রোডাকশন প্লাস ইউজ। ওকে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 3 নম্বর সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে এক্সপ্লেনেশনও দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নেবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো নিম্নলিখিত কোন পরিস্থিতি বৈশ্বিক উষ্ণায়নের সাথে সম্পর্কিত? ওকে, যে হুইচ অফ দ্য ফলোইং ওয়েদার এক্সট্রিম ইজ লিঙ্কড টু অ্যান ইনক্রিজ ইন গ্লোবাল ওয়ার্মিং। ওকে, কোন ফেনোমেনাটা এখানে বৈশ্বিক উষ্ণায়নের সাথে সম্পর্কিত? ওকে, এখানে বলেছে ঘূর্ণিঝড়ের হ্রাস। দেখো এখানে হ্রাস বলেছে, ঘূর্ণিঝড়ের হ্রাস বলেছে, তাহলে এটা হবে না। তারপর বলেছে তাপপ্রবাহের সংখ্যা হ্রাস, এখানে হ্রাস বলেছে, তাহলে সেটা হবে না। এখানে বলেছে বৃষ্টিপাতের ধরন স্থিতিশীল বলেছে, সেটাও হবে না। এখানে বলেছে খরার ঘন ঘন বৃদ্ধি, অর্থাৎ যদি গ্লোবাল ওয়ার্মিং হতে থাকে তাহলে কিন্তু খরাটা বা ড্রটটা বৃদ্ধি পেতে থাকে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে খরার ঘন ঘন বৃদ্ধি। ওকে, যে ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ দ্য ড্রটস। ওকে, অর্থাৎ খরার প্রবণতা বৃদ্ধি পায় কি কার ফলে না গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বা বৈশ্বিক উষ্ণায়নের ফলে। ওকে, ক্লিয়ার। নেক্সট এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখে নেবে। ওকে, দেখো এখানে নেক্সট কি বলেছে যে আকাশের নীল রং প্রধানত কোন প্রক্রিয়ার কারণে হয়ে থাকে? যে আকাশের নীল রং আমরা দেখতে পাই দুপুরবেলা, সেটা কিসের কারণে হয়? বলেছে প্রতিফলন, প্রতিসরণ, রেলে বিচ্ছুরণ, বিভঙ্গ। ওকে, বলেছে ইংলিশে আমরা যদি দেখি যে দ্য ব্লু কালার অফ দ্য স্কাই ইজ মেনলি ডিউ টু হুইচ ফেনোমেনা? ওকে, বলেছে রিফ্রাকশন, রেলে স্ক্যাটারিং, ডিফেকশন। ওকে, এখানে যদি দেখি আমরা অ্যান্সার হয়ে যাবে কি না রেলে বিচ্ছুরণ বা রেলে স্ক্যাটারিং। ওকে, রেলে স্ক্যাটারিং এর জন্য কি হয়ে থাকে না আমরা আকাশের রং নীল দেখতে পাই। ওকে, এই জন্য এখানে অ্যান্সার হয়ে যাবে রেলে স্ক্যাটারিং। ওকে, এছাড়াও আরেকটা কোশ্চেন হয়ে থাকে, কোশ্চেনটা শেষে রয়েছে দেখো যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন? এটাও কিন্তু একই রকম ভাবে অ্যান্সার হয়ে যাবে কিনা রেলে বিচ্ছুরণ বা রেলে স্ক্যাটারিং। ওকে, রেলে স্ক্যাটারিং এর জন্য কি হয় না দুপুরবেলা আমরা কি দেখতে পাই, দুপুরবেলা সূর্য একদম আমাদের লম্বভাবে বা মাথার উপরে থাকে বলে ডিস্টেন্সটা কি হয় কম হয়ে থাকে, তাই জন্য আমরা ওই সময় কি দেখতে পাই না ব্লু স্কাই দেখতে পাই। এখানে দেখো ছবিটা যে ডে টাইম আমরা যদি দুপুরবেলা দেখি সেখানে কিন্তু আমরা আকাশটা দেখতে পাই কি না ব্লু বা নীল, এবং যখন একদম সকালে বা সূর্যোদয় হচ্ছে বা সূর্যাস্ত যাচ্ছে তখন কিন্তু ডিস্টেন্সটা সূর্যের সাথে কি হয় না পৃথিবীর ডিস্টেন্সটা একটু তির্যক হয়ে থাকে এবং ডিস্টেন্সটা একটু বেশি হয়, তাই জন্য কি হয় সেখানে আমরা সানসেট আর এবং সানরাইজের সময় কিনা রেড আমরা দেখতে পাই বা একটু গোধূলি কালারের আমরা দেখতে পাই। ওকে, রেড লাইট আমরা দেখতে পাই। ওকে, তাই জন্য এটা দুটো আলাদা আলাদা কালার দেখতে পাই, বাট এখানে যে স্ক্যাটারিংটা হচ্ছে যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু দুটোই একই হবে, যে রেলে বিচ্ছুরণ। ওকে, রেলে বিচ্ছুরণের জন্য আমরা নীল আকাশ দেখতে পাই এবং রেড আকাশ দেখতে পাই। এখানে দুটো যে কোশ্চেন রয়েছে পরপর দুটো কোশ্চেনেরই একই অ্যান্সার হয়েছে। ওকে, যে রেলে বিচ্ছুরণ বা রেলে স্ক্যাটারিং। তোমাদের পরীক্ষাতেও আসতে পারে যে বলে দিতে পারে আকাশের যে নীল রং হয় সেটা কিসের জন্য হয়। তোমাদের শুধুমাত্র যদি স্ক্যাটারিং দেওয়া থাকে তাহলে স্ক্যাটারিং অ্যান্সার হয়ে যাবে, যদি দেওয়া থাকে রেলে স্ক্যাটারিং তাহলে কিন্তু রেলে স্ক্যাটারিংটা অ্যান্সার হয়ে যাবে মোস্ট প্রমিনেন্ট। ওকে, ক্লিয়ার। নেক্সট কি বলেছে দেখো যে তারা তারা ঝিকমিক করে কেন? স্টার
টুইঙ্কলিং, এখানে বলেছে হুইচ ফেনোমেনন কজেস দ্য টুইঙ্কলিং অফ স্টার। আমরা আকাশে দেখতে পেলে আকাশে দেখি যে তারাগুলো যেন মনে হচ্ছে ব্লিঙ্ক করছে, এই তারাগুলো যেন জল করছে বা ঝিকমিক করছে, সেটা কিসের জন্য হয়ে থাকে? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি তারাগুলো কিন্তু ব্লিঙ্ক করে না, অ্যাকচুয়ালি তারা নর্মালি লাইট প্রোভাইড করে, বাট আমরা দূর থেকে যখন দেখতে যাই তারা যে লাইটটা আসছে সেটা কিন্তু এই অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে আসার জন্য, বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসার জন্য বায়ুমণ্ডলে কি হয় না প্রতিসরণ ঘটতে থাকে বা রিফ্রাকশন ঘটতে থাকে। ওকে, এই অ্যাটমসফিয়ারিক রিফ্রাকশনের কারণে কিন্তু তারাগুলোকে আমরা ঝিকমিক করে বলে বুঝতে পারি। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে না অ্যাটমসফিয়ারিক রিফ্রাকশন বা বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। ওকে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে দেখো অপশন রয়েছে অ্যান্সারের, এবং এখানে এই প্রসেসটা দিয়েছে। এখানে নর্মালি এরকম স্টার আমরা দেখতে পাই যেটা নর্মাল লাইট প্রোভাইড করে, বাট ওটা যখন আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে আসতে থাকে, বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসতে পারে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের জন্য ওটা কি হয় না বেন্ড করতে থাকে, রিফ্রাকশন হতে থাকে, এবং সেই রিফ্রাকশনের জন্য আমরা যেটা দেখি সেটা দেখতে পাই যে স্টারগুলো যেন ব্লিঙ্ক করছে বা জল করছে বা ঝিকমিক করছে। ওকে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। নেক্সট কি বলেছে দেখো, যে রংধনু বা যেটাকে আমরা বলি রামধনু গঠনের জন্য কোন আলোক প্রক্রিয়া দায়ী? এখানে বলেছে দেখো বিভঙ্গ, যেটা হচ্ছে ডিফ্রাকশন, দেন বলেছে আলোর বিচ্ছুরণ ও সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, দেন বলেছে র্যালি বিচ্ছুরণ, দেন বলেছে বায়ুমণ্ডলীয় শোষণ। আমরা যদি দেখি যে রামধনু গঠিত হয় সেটা কার জন্য না আলোর বিচ্ছুরণের জন্য বা ডিসপারশনের জন্য, লাইটের ডিসপারশনের জন্য, বা টোটাল আভ্যন্তরীণ যে প্রতিফলন সেটার জন্য। এখানে বলেছে যে আলোর বিচ্ছুরণ প্লাস সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। ইংলিশে যদি আমরা দেখি সেটা কি হয়ে যাবে না ডিসপারশন অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তার জন্য কিন্তু আমরা দেখি কি না রামধনু গঠিত হয় আলোর প্রক্রিয়ার দ্বারা। ওকে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে তোকে একটা প্রসেস দেওয়া রয়েছে যে হোয়াইট লাইট যখন একটা প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও কিন্তু একটা এই আলোর বিচ্ছুরণের জন্য কি হয় না বিভিন্ন কালারে এটা বিভিন্ন ওয়েভলেন্থে এটা ভাগ হয়ে যায়, এবং আলাদা আলাদা আমরা রেড অরেঞ্জ ইয়েলো যেটা আমরা বলি বেনিয়া সহকলা বলি যেটা জানি সেটা কিন্তু প্রোভাইড করে এখানে। ওকে, এখানে অ্যান্সারটা যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আলোর বিচ্ছুরণ। ওকে, নেক্সট কি বলেছে দেখো, সূর্য বা চাঁদের চারপাশে হ্যালো কোন প্রক্রিয়ার ফলে তৈরি হয়ে থাকে? সূর্য বা চাঁদের চারপাশে যে হ্যালো গঠিত হয় সেটা কোন প্রক্রিয়ার দ্বারা গঠিত হয়? এখানে বলেছে যে বৃষ্টির ফোঁটার দ্বারা প্রতিফলন, সিরোস্ট্যাটাস মেঘের বরফ স্ফটিকের দ্বারা প্রতিসরণ, ধূলিকণার দ্বারা বিভঙ্গ, র্যালে বিচ্ছুরণ। ওকে, আমরা যদি দেখি যে সূর্য বা চাঁদের চারপাশে আমরা যে লাইটের হ্যালো দেখতে পাই সেটা কিন্তু গঠিত হয় কিসের জন্য না সিরোস্ট্যাটাস ক্লাউডের জন্য। এই সিরোস্ট্যাটাস ক্লাউডের মধ্যে কি থাকে না বরফ থাকে, এবং সেই বরফগুলো কোন আকৃতির হয়ে থাকে না সেটা হয়ে যায় হেক্সাগোনাল শেপ। এই হেক্সাগোনাল আইস ক্রিস্টালের জন্য কি হয় লাইটটা ওই আইস ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন যায় বা যখন ট্রাভেল করে তখন কিন্তু সেটা কি হয় না সেটা রিফ্লেকশন করতে থাকে, এবং রিফ্লেকশন করার ফলে আমরা দেখতে পাই না চাঁদ বা সূর্যের চারপাশে একটা হলো ক্রিয়েশন আমরা দেখতে পাই দূর থেকে। সেটা অ্যান্সার কি হয়ে যাবে না সিরোস্ট্যাটাস মেঘের বরফ স্ফটিকের দ্বারা প্রতিসরণ। ক্লিয়ার? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে রিফ্রাকশন বাই আইস ক্রিস্টাল ইন সিরোস্ট্যাটাস ক্লাউডস। ওকে, এখানে দেখো এই ধরনের আমরা কিন্তু ক্লাউড অনেক সময় রাতের বেলা দেখতে পাই যে মুনের চারপাশে এরকম একটা হলো ক্রিয়েট হয়েছে, অনেক সময় আমরা সানের চারপাশে বা সূর্যের চারপাশে ওটা দেখতে পেয়ে থাকি। সেটা বেসিক্যালি কিসের জন্য হয় না সিরোস্ট্যাটাস ক্লাউড। তোমাদের মাথায় রাখতে হবে যে সিরোস্ট্যাটাস ক্লাউডের জন্য কিন্তু আমরা হলো দেখতে পাই। ওকে, এখানে এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে নিম্নলিখিত কোন গ্যাসগুলি ফোটোকেমিক্যাল স্মোক গঠনে প্রধান ভূমিকা পালন করে? আমরা যদি দেখি যে স্মোক কিন্তু বিশেষকালি দু ধরনের হয়ে থাকে, একটা ক্লাসিক্যাল স্মোক আরেকটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। এখানে বলেছে ফটোকেমিক্যাল স্মোকটা গঠনের জন্য প্রধান কোন গ্যাসগুলি এখানে ভূমিকা পালন করে থাকে? এখানে যদি আমরা দেখি অপশনের মধ্যে অনেকগুলো রয়েছে, বাট কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি নাইট্রোজেন অক্সাইড প্লাস উদ্বায়ী জৈব যৌগ যেটা হচ্ছে ভিওসি বা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। ওকে, এখানে বলেছে নাইট্রাস অক্সাইড প্লাস ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, এই অপশনটা আমাদের কিন্তু কারেক্ট হয়ে যাবে ফোটোকেমিক্যাল স্মোকের জন্য। ক্লিয়ার? 1 নম্বর কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। এছাড়াও এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে যে ফোটোকেমিক্যাল স্মোকটা কীভাবে তৈরি হয়, সানলাইট প্লাস নক্স প্লাস ভিওসি রয়েছে, এগুলো কিন্তু মিশ্রণ হয়ে কিন্তু আমাদের ফোটোকেমিক্যাল স্মোকটা তৈরি করে। আর এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। প্লাস এছাড়াও আমরা যদি দেখি এই চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, যে কেমিক্যাল যেটা রয়েছে ফোটোকেমিক্যাল স্মোক প্লাস ক্লাসিক্যাল স্মোক। ওকে, আমরা যদি ক্লাসিক্যাল স্মোক দেখি সেটাকে কি বলা হয় না লন্ডন স্মোক, এবং যেটা ফোটোকেমিক্যাল স্মোক সেটাকে বলা হয় লস অ্যাঞ্জেলেস স্মোক। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবে। প্লাস কি না যেটা লন্ডন স্মোক সেটা কবে প্রথম দেখা গিয়েছিল 1952 গ্রেট লন্ডনে এটা কিন্তু দেখা গিয়েছিল, এবং এরপরে অনেকজন মারাও গিয়েছিল। ওকে, এই এক্সপ্লেনেশনগুলো এখানে যে রয়েছে এগুলো একটু তোমরা দেখে নিও, এটা বাংলাতে রয়েছে প্লাস এখানে ইংলিশে রয়েছে। ওকে, এই জিনিসগুলো একটু দেখে রেখো যে ফোটোকেমিক্যাল স্মোক এবং ক্লাসিক্যাল স্মোকের মধ্যে ডিফারেন্স কি রয়েছে। এবং ক্লাসিক্যাল স্মোক দেখো এখানে আমরা যদি দেখি যে সালফার ডাইঅক্সাইডের ফলে এবং পার্টিকুলার ম্যাটারের কারণে
তৈরি হয়ে থাকে। বাট আমরা যদি ফটোকেমিক্যাল স্মোক দেখি, এখানে কিন্তু নাইট্রোজেন অক্সাইড প্লাস এখানে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড প্লাস ওজোন প্যান এগুলো কিন্তু রয়েছে সৃষ্টির কারণে। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। ওকে, নেক্সট কি বলেছে, বায়ু কখন সম্পৃক্ত হয়। বায়ু সম্পৃক্ত বলতে বায়ুর মধ্যে কখন 100% জল চলে আসে। ওকে, বায়ু আর সম্পৃক্ত হতে পারে না, যেটা 100% অর্থাৎ ফুলফিল হয়েছে সেটা কখন না, যখন রিলেটিভ হিউমিডিটি থাকে কখন 100%, যখন 100% রিলেটিভ হিউমিডিটি হয়ে যাবে বা আপেক্ষিক আর্দ্রতা হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কিনা সম্পৃক্ত বায়ু। ওকে, অ্যান্সার হয়ে যাবে হোয়েন রিলেটিভ হিউমিডিটি ইজ 100%। ক্লিয়ার? এখানে অ্যান্সার রয়েছে যে হোয়েন রিলেটিভ হিউমিডিটি 100%, তখন আমরা বলবো যে বায়ুটা সম্পৃক্ত হয়ে গেছে, বায়ুর মধ্যে আর জল ধারণ ক্ষমতা নেই। ওকে, এখানে কি বলেছে, হালকা ঝিরঝিরে বৃষ্টি সাধারণত কোন ধরনের মেঘের সাথে সম্পর্কিত। ওকে, আমরা যদি দেখি যে কোনো সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কোনো সময় ঝিরঝির করে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। ওকে, এখানে বলেছে যে হালকা ঝিরঝিরে বৃষ্টি সাধারণত কোন ধরনের মেঘের সাথে সম্পর্কিত। আমরা যদি দেখি এখানে অপশন ক্ষীরাস রয়েছে, কিউমুলো নিম্বাস রয়েছে, নিম্ব স্ট্যাটাস রয়েছে, অল্টো কিউমুলাস রয়েছে। ওকে, আমরা যখন এই ঝিরঝিরে বৃষ্টি দেখবো বা হালকা ঝিরঝিরে দেখবো তখন কিন্তু সেটা স্ট্যাটাসের সাথে রিলেটেড, অর্থাৎ নিম্ব স্ট্যাটাস যেটা সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে নিম্ব স্ট্যাটাস। ওকে, নিম্ব স্ট্যাটাসের ফলে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়, যার বৃষ্টিটা কিন্তু কম হয় বাট অনেকক্ষণ ধরে হতে থাকে এটা। ওকে, ক্লিয়ার? এখানে হয়ে যাবে নিম্ব স্ট্যাটাস অ্যান্সার। ক্লিয়ার? এখানে এক্সপ্লেনেশন রয়েছে, তোমরা দেখে নেবে। নেক্সট কি বলেছে, লাইসিমিটার দ্বারা নিম্নলিখিত কোনটি পরিমাপ করা হয়। লাইসিমিটার, এখানে লাইসিমিটার দ্বারা কি পরিমাপ করা হয়, এখানে বলেছে মাটির আর্দ্রতার পরিমাণ, ইভাপোট্রান্সপিরেশন, বায়ুমণ্ডলীয় চাপ, আপেক্ষিক আর্দ্রতা। ওকে, আমরা যদি দেখি যে লাইসিমিটার দ্বারা কি মেজার করা হয় সেটা হয়ে যাবে কিনা ইভাপোট্রান্সপিরেশন। ওকে, ইভাপোট্রান্সপিরেশন মেজার করি আমরা কিসের দ্বারা, এই ইভাপোট্রান্সপিরেশন মেজার করি আমরা লাইসিমিটার দ্বারা। ওকে, ক্লিয়ার? তাহলে অ্যান্সার হয়ে যাবে লাইসিমিটার কি না ইভাপোট্রান্সপিরেশন মেজার করার জন্য আমরা ইউজ করে থাকি। ওকে, এখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে এবং প্লাস এক্সপ্লেনেশনও রয়েছে। নেক্সট কি বলেছে দেখো, বৃষ্টি ঘটানোর জন্য মেঘ বপন প্রক্রিয়ায় কোন রাসায়নিক পদার্থ সব থেকে বেশি ব্যবহৃত হয়। এখানে বলেছে হুইচ কেমিক্যাল ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ইন দ্য ক্লাউড সিডিং প্রসেস ইন ইনডিউস রেইনফল। অর্থাৎ ক্লাউড সিডিং যে প্রসেসটা কাজ করে, অর্থাৎ কৃত্রিম বৃষ্টি ঘটানোর যে প্রক্রিয়া, সেক্ষেত্রে কোন রাসায়নিকটাকে আমরা ব্যবহার করে থাকি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওকে, ক্লাউড সিডিং এর জন্য আমরা কোন রাসায়নিকটাকে ব্যবহার করে থাকি সেটা যদি অ্যান্সার দেখি, এখানে অনেকগুলো অপশন রয়েছে, যে অ্যামোনিয়া রয়েছে, সিলভার আয়োডাইড রয়েছে, সালফার ডাইঅক্সাইড রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে। আমরা যদি দেখি মোস্ট প্রমিনেন্ট বা ম্যাক্সিমাম কোনটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিলভার আয়োডাইড। ওকে, এজিএল যেটা রয়েছে, এই সিলভার আয়োডাইড কিন্তু অ্যান্সার হয়ে যাবে, যেটা কিনা ক্লাউড সিডিং এর জন্য বা কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য কিন্তু এই রাসায়নিকটা সব থেকে বেশি ইউজ করা হয়ে থাকে, যে সিলভার আয়োডাইড। ক্লিয়ার? এখানে এক্সপ্লেনেশন প্লাস এখানে উত্তরটা করে দেওয়া রয়েছে। ওকে, নেক্সট কি বলেছে, কোন ধরনের মেঘকে জনপ্রিয়ভাবে ভেড়ার মেঘ বলা হয়, বা ইংলিশে আমরা যদি বলি হুইচ টাইপ অফ ক্লাউড ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য শিপ ক্লাউড। ওকে, শিপ ক্লাউড আমরা কোনটাকে বলতে পারি, এখানে বলেছে দেখো সিরাস রয়েছে, অল্টো কিউমুলাস রয়েছে, স্ট্র্যাটো কিউমুলাস রয়েছে, নিম্বো স্ট্যাটাস রয়েছে। ওকে, আমরা যদি দেখি যে শিপ ক্লাউড কাকে বলা হয় না অল্টো কিউমুলাস। ওকে, অল্টো কিউমুলাস মাথায় রাখবে, অল্টো কিউমুলাসকে কি বলা হয় না শিপ ক্লাউড বা ভেড়ার মেঘ। কেন, এটা দেখতে একটু কি হয় না, ভেড়ার গায়ে যে লোমগুলো থাকে সেই লোমের মতো দেখতে হয়, তাই জন্য এটাকে বলা হয় কিনা শিপ ক্লাউড, বা এটা হচ্ছে কি নাম হবে অল্টো কিউমুলাস। ওকে, অ্যান্সার হয়ে যাবে আমাদের অল্টো কিউমুলাস। এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এগুলো তোমরা দেখবে। নেক্সট কি বলেছে দেখো, পোলার ফ্রন্ট তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন, হু প্রপোজড দ্য পোলার ফ্রন্ট থিওরি অফ সাইক্লোনস। ওকে, সাইক্লোন ফরমেশনের জন্য বা টেম্পারেট সাইক্লোন ফরমেশনের জন্য যে পোলার ফ্রন্ট থিওরি, সেই পোলার ফ্রন্ট থিওরিটা কে দিয়েছিলেন বা কে প্রস্তাব করেছে। এখানে অপশন রয়েছে ভি বাকনেস, কার্ল গুস্তাভ রসবি, গ্যাসপার্ড গুস্তেভ কোরিলিস, দেন বলছে ওয়াদিমির কোপেন। আমরা যদি দেখি যে পোলার ফ্রন্ট থিওরি, সেটা কার না ভি বাকনেস দিয়েছিলেন। ওকে, মাথায় রাখবে এই ভি বাকনেসের দেওয়া কিন্তু এই পোলার ফ্রন্ট তত্ত্ব। ওকে, ক্লিয়ার? এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। নেক্সট কি বলেছে, সাইক্লোজেনেসিস হলো কোন প্রক্রিয়া। সাইক্লোজেনেসিস কোন প্রক্রিয়া, অপশন এখানে বলেছে দেখো ঘূর্ণিঝড়ের ক্ষয়, ঘূর্ণিঝড়ের সৃষ্টি ও বিকাশ, মহাসাগর অতিক্রম করে ঘূর্ণিঝড়ের গমন, দেন দুটি ঘূর্ণিঝড়ের সংমিশ্রণ। আমরা যদি দেখি যে সাইক্লোজেনেসিস, যখন জেনেসিস থাকবে, জেনেসিসটা কার সাথে রিলেটেড, অরিজিনের সাথে রিলেটেড। যখন সাইক্লোজেনেসিস বলতে, যখন সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে সৃষ্টি বা বিকাশ, সেটা কিন্তু সাইক্লোজেনেসিসের সাথে রিলেটেড। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে না, ঘূর্ণিঝড়ের সৃষ্টি এবং বিকাশটা কিন্তু সাইক্লোজেনেসিস প্রক্রিয়ার সাথে রিলেটেড। যে সাইক্লোজেনেসিস ইজ দ্য প্রসেস রিলেটেড টু ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য সাইক্লোন। ওকে, ক্লিয়ার? এখানে অ্যান্সার হয়ে যাবে বি। এখানে অ্যান্সার দেওয়া রয়েছে বি এবং এর সাথে এক্সপ্লেনেশনও রয়েছে, এক্সপ্লেনেশন তোমরা দেখবে। নেক্সট কি বলেছে দেখো,
ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট কি? ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট কি? এখানে অপশন দেওয়া রয়েছে পৃথিবীকে ঘিরে থাকা উচ্চ বায়ুমণ্ডলীয় চাপের একটি বলয়, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দ্বারা আটকানো চার্জযুক্ত কণার অঞ্চল, সমতাপ মণ্ডলের চারপাশে ঘন ওজনের বলয়, দেন বলেছে উচ্চ বায়ুমণ্ডলের তীব্র অতিবেগুনি রশ্মির একটি স্তর। ওকে, আমরা যদি দেখি যে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট, তাহলে কি হবে না, ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট হচ্ছে একটা পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র, সেই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দ্বারা আটকানো চার্জযুক্ত কণার অঞ্চলকে বলা হয় ভ্যান অ্যালেন বেল্ট। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে না, এ রিজিয়ন ইজ চার্জ পার্টিকেল ট্র্যাপড বাই দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড, সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট। এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের আর্থ রয়েছে, এর চারপাশে যে এই যে রেডিয়েশন বেল্ট, ওকে, এই ম্যাগনেটিক যে চুম্বক ক্ষেত্র, সেইটা কি হয়ে যাবে না, আমাদের ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট। ওকে, এখানে অ্যান্সার হয়ে যাবে বি। আর এখানে এক্সপ্লেনেশন রয়েছে, তোমার এক্সপ্লেনেশনগুলো একটু দেখে নেবে। ওকে, নেক্সট কি বলেছে, মোনেক্স ছিল একটি যৌথ অভিযান। ওকে, মোনেক্সটা যৌথ অভিযান কার? কে এই মোনেক্সটা নিয়ে প্রথম যৌথ অভিযান করেছিলেন? এখানে যদি আমরা অ্যান্সারটা দেখতে যাই কি হয়ে যাবে, এখানে বলেছে যুক্তরাষ্ট্র, সোভিয়েত, ভারত, জাপান, ডব্লিউএমও, জিএআরপি, ওকে, দেন নাসা। ওকে, এখানে যদি আমরা অ্যান্সার দেখতে যাই, প্রথম মোনেক্সের যে যৌথ অভিযান সেটা প্রথম শুরু হয়েছিল কার দ্বারা? এই ডব্লিউএমও এবং জিএআরপির অধীনে। ওকে, অ্যান্সার হয়ে যাবে এই সি। সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এবং জিএআরপি। ওকে, এখানে অ্যান্সার হয়ে যাবে সি যেটা রয়েছে। প্লাস আমরা যদি দেখি জিএআরপির ফুল ফর্ম, সেটা কি হয়ে যাবে না, গ্লোবাল অ্যাটমসফেরিক রিসার্চ প্রোগ্রাম, জিএআরপি গ্লোবাল অ্যাটমসফেরিক রিসার্চ প্রোগ্রাম, প্লাস হয়ে যাবে কিনা বিশ্ব আবহাওয়া সংস্থা বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ক্লিয়ার? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কি রয়েছে দেখো, যে বিশ্বব্যাপী চাপ বলয়ের অবস্থান প্রধানত কোন উপাদান দ্বারা নির্ধারিত হয়? অর্থাৎ আমাদের যে চাপ বলয়গুলো রয়েছে, ওকে, সেই গ্লোবাল প্রেসার বেল্ট যে রয়েছে, সেই গ্লোবাল প্রেসার বেল্টটা কোন এলিমেন্ট বা কোন ফ্যাক্টর দ্বারা বেশি পরিমাণে নির্ধারিত হয়ে থাকে? এখানে বলেছে দেখো, ভূমি ও জলভাগের বন্টন রয়েছে, পৃথিবীর ঘূর্ণন ও অসময় উষ্ণায়ন রয়েছে, দেন মহাসাগরীয় স্রোত রয়েছে, দেন মৌসুমী প্রভাব রয়েছে। ওকে, আমরা যদি দেখি যে আমাদের গ্লোবাল প্রেসার বেল্টগুলো রয়েছে, সেগুলো বেসিক্যালি নির্ধারিত হয় কিসের দ্বারা? আর্থের রোটেশন এবং ডিফারেন্সিয়াল হিটিং এর দ্বারা। ওকে, অর্থাৎ উষ্ণায়নের ডিফারেন্স এবং পৃথিবীর যে বন্টন বা পৃথিবীর যে ঘূর্ণন, সেই ঘূর্ণন এবং টেম্পারেচারের ডিফারেন্সিয়াল বন্টনের জন্য কিন্তু আমরা এই চাপ বলয়গুলো ডিফারেন্স দেখতে পাই। ওকে, অ্যান্সার হয়ে যাবে কি আমাদের বি, যে আর্থ রোটেশন অ্যান্ড ডিফারেন্সিয়াল হিটিং। ওকে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখে নেবে। ওকে, দেন বলেছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়কে কেন হর্স ল্যাটিটিউড বলা হয়? ওকে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়কে কেন হর্স ল্যাটিটিউড বলা হয়? এখানে বলেছে বৃষ্টির অভাবে মরুভূমি গঠন হয়, বাতাস শান্ত থাকে, পুরনো পালতোলা জাহাজ আটকে যেত, প্রবল ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ ঘটে, এগুলো মৌসুমী বায়ু অঞ্চলের কাছে অবস্থিত। আমরা যদি দেখি যে উচ্চচাপ বলয়ে কি হয় না, বাতাসটা নিম্নমুখী হয়ে থাকে, অর্থাৎ বাতাস নিচের দিকে নামতে থাকে এবং ওই অঞ্চলে কি না, একটা শান্ত অবস্থা বিরাজ করতে থাকে। এবং ওই অঞ্চলে আরো একটা রিলেটেড কি না, ওখানে পালতোলা জাহাজগুলো কিন্তু হালকা অবস্থান অর্থাৎ শান্ত অবস্থান বিরাজ করার জন্য ওখানে কিন্তু পালতোলা জাহাজগুলো বেশি পরিমাণ ট্রান্সপোর্ট বা মুভমেন্ট করতে পারত না, অর্থাৎ স্থিতিশীল হয়ে যেত। তাই জন্য ওই অঞ্চলটাকে কি বলা হয় না, হর্স ল্যাটিটিউড। এবং হর্স ল্যাটিটিউড বলার মেন কারণ, ওখানে পালতোলা জাহাজগুলো যখন অতীতে ট্রান্সপোর্ট করতো, তখন কি হতো না, ওর মধ্যে যে ঘোড়া থাকতো, সেই ঘোড়াগুলোকে কি হতো, যেহেতু ওখানে ওদের খাওয়ার এগুলো খুব কম পরিমাণে থাকতো জাহাজের মধ্যে, তাই জন্য ওরা তাদের খাওয়ার বাঁচাতে এবং নৌকাটাকে হালকা করার জন্য, জাহাজটাকে হালকা করার জন্য ওরা কি করতো না, ওই হর্সগুলোকে কি করতো, ওই জায়গাগুলোতে ওরা সমুদ্রে ফেলে দিত। তাই জন্য এটাকে কি বলা হয় না, হর্স ল্যাটিটিউড। ওকে, এটা অ্যান্সার যদি আমরা দেখি কি হবে না, বাতাস শান্ত থাকে এবং পুরনো পালতোলা জাহাজ আটকে যায়। ওকে, যে উইন্ড আর কাম অ্যান্ড হিন্ডারিং ওল্ড লাইন শিপ। ওকে, অ্যান্সার হয়ে যাবে বি। ক্লিয়ার? নেক্সট কি বলেছে দেখো, যে এটা এখানে এক্সপ্লেনেশন রয়েছে। এবং হর্স ল্যাটিটিউড আমরা যদি দেখতে যাই, দেখো এইখানে দেখতে পাচ্ছি এই যে এই রিজন, এটা হচ্ছে হাই বা উচ্চচাপ বলয় আমরা বলতে পারি। ওকে, নেক্সট কি রয়েছে না, জেট স্ট্রিমের বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? এখানে বলেছে পৃষ্ঠের ঘর্ষণ বা সারফেস ফ্রিকশন, দেন বলেছে শক্তিশালী অনুভূমিক তাপমাত্রার পার্থক্য বা বলতে পারি স্ট্রং হরাইজেন্টাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, দেন বলেছে পৃথিবীর অ্যালবেডো বা আর্থ অ্যালবেডো, দেন বলেছে বৃষ্টিপাতের তীব্রতা বা প্রিসিপিটেশন ইন্টেন্সিটি। আমরা যদি দেখি যে জেট স্ট্রিম ফর্মেশন হয়ে থাকে বা জেট স্ট্রিম তৈরি হয়ে থাকে, সেটা মেনলি কিসের জন্য হয় না, অনুভূমিক অর্থাৎ হরাইজেন্টাল যে টেম্পারেচার ডিফারেন্স হয়ে থাকে বা টেম্পারেচার যে গ্রেডিয়েন্ট হয়ে থাকে, সেটা খুব বেশি হয়, শক্তিশালী হলে কিন্তু আমাদের জেট স্ট্রিমের বিকাশটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাই জন্য অ্যান্সার হয়ে যাবে কি না, শক্তিশালী অনুভূমিক তাপমাত্রার পার্থক্য। ওকে, বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে স্ট্রং হরাইজন্টাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ওকে, এখানে অ্যান্সার দেওয়া রয়েছে, প্লাস এখানে এক্সপ্লেনেশনও রয়েছে, তোমরা এটা দেখবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে কোন উপাদানটি বায়ুস্তরগুলিকে একে অপরের থেকে সবচেয়ে ভালোভাবে আলাদা করে? কোন উপাদানগুলি বায়ুস্তর, এখানে বায়ুস্তর বলতে এটাকে এয়ার মাস বোঝানো হয়েছে, এটা বায়ুপুঞ্জ হতো, বাংলা ট্রান্সলেটের জন্য এটা একটু গোলমাল হয়েছে, যে কোন উপাদানটি বায়ুপুঞ্জগুলিকে একে অপরের থেকে সবচেয়ে ভালোভাবে আলাদা করে। ওকে, বায়ুপুঞ্জ বলতে এখানে এয়ার মাসকে
বলা হয়েছে এয়ার মাসকে এখানে বলা হয়েছে। এখানে কি বলেছে দেখো যে বৃষ্টিপাতের তীব্রতা, বায়ুর গতি, তাপমাত্রা ও আর্দ্রতার বৈশিষ্ট্য, ওজন ও ঘনত্ব। আমরা যদি দেখি যে এই এয়ার মাস দুটো আলাদা কিভাবে আমরা করতে পারি বা কিভাবে আমরা সবচেয়ে ভালোভাবে আলাদা করতে পারবো কোন ফ্যাক্টর দিয়ে, কোন এলিমেন্ট দিয়ে, সেটা কি হয়ে যাবে, এখানে যে বৈশিষ্ট্যটা হবে সেটা কি হবে, তাপমাত্রা প্লাস আর্দ্রতার বৈশিষ্ট্য। এখানে বলছে টেম্পারেচার অ্যান্ড ময়েশ্চার ক্যারেক্টারিস্টিক্স। এইটা দ্বারা কিন্তু আমরা এদেরকে ডিফারেন্স করতে পারি, অর্থাৎ কতটা পরিমাণ টেম্পারেচার রয়েছে, কোল্ড এয়ার মাস না হট ওয়ার্ম মাস, অর্থাৎ ওয়ার্ম গরম না ঠান্ডা এয়ার মাস, এগুলো আমরা কিন্তু ওর তাপমাত্রা দেখে, ওর আর্দ্রতার পরিমাণ দেখে কিন্তু আমরা বুঝতে পারি। ওকে, তাহলে এটা সি হয়ে যাবে অ্যান্সার। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, প্লাস এখানে অ্যান্সারও করে দেওয়া রয়েছে, তোমরা এটা দেখবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বিষুবীয় অঞ্চল বা আমরা বলতে পারি ইকুইটোরিয়াল রিজিয়নে সারা বছর বায়ুমণ্ডলের চাপ কম থাকে কেন? ওকে, এখানে নিরক্ষীয় অঞ্চল যেটা আমরা বলি বা ইকুইটোরিয়াল অঞ্চল যেটা বলি, সেখানে সবসময়ের জন্য লো প্রেশার কেন দেখতে পাওয়া যায়? ওকে, সেটা জানতে চাই। সেখানে যে উচ্চ অ্যালবেডো তাপ শোষণটা কমিয়ে দেয়, তীব্র সৌর উষ্ণায়নে ক্রমাগত বায়ু উত্থান ঘটে, বাণিজ্যিক বায়ু একত্রিত হয় উত্থান দমন ঘটে, দেন ঠান্ডা মহাসাগরীয় স্রোত প্রভাবশালী হয়। দেখো, আমরা যদি দেখি যে ইকুইটোরিয়াল অঞ্চল, সেখানে কি হয় না, সেখানে যে টেম্পারেচারটা, সেখানে যে সোলার রেডিয়েশন, ওকে, সোলারটা কিভাবে পড়ে, এখানে সোলার হিটিংটা এখানে লম্বাভাবে পড়ে, সূর্য রশ্মিটা এখানে লম্বাভাবে পড়ে, তাই জন্য কি হয় না, এখানে সারা বছর কিন্তু খুব প্রচুর টেম্পারেচার থাকে, তাই জন্য এখানে লো প্রেশার ক্রিয়েট হয়ে থাকে। তাহলে আমরা যদি অ্যান্সারটা দেখি কি হবে না, তীব্র সৌর উষ্ণায়ন প্লাস ক্রমাগত বায়ু উত্থান ঘটে। ওকে, বি হয়ে যাবে অ্যান্সার, যে ইন্টেন্স সোলার হিটিং কজেস কন্টিনিউয়াস কনভেকশন, পরিচালন স্রোত এখানে সৃষ্টি হয়ে থাকে, বা আমরা বলতে পারি যে যে বায়ুটা টেম্পারেচার হয়ে বা হট হয়ে উপরের দিকে আপওয়ার্ড মুভ করতে থাকে বা ঊর্ধ্বমুখী হয়। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। নেক্সট কি রয়েছে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে না, 30 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে কোন বায়ু প্রবাহ প্রাধান্য পায়? ওকে, আমরা যদি দেখি 30 থেকে 30, তাহলে কি বায়ু এখানে অবস্থান করে, সেটা কি হয়ে যাবে না, এখানে হবে ওয়েস্টার্লিজ বা পশ্চিমা বায়ু। 30 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিমা বায়ু অবস্থান করে বা ওয়েস্টার্লিজ। ওকে, হুইচ প্ল্যানেটারি উইন্ড সিস্টেম ডোমিনেটস বিটুইন 30 ডিগ্রি টু 60 ডিগ্রি ল্যাটিটিউড? এটা হয়ে যাবে ওয়েস্টার্লিজ। ওকে, এখানে অ্যান্সার রয়েছে, তো অ্যান্সারগুলো তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়। ওকে, এখানে বলেছে উষ্ণমণ্ডলীয়, ওকে, বা বলতে পারি ট্রপিক্যাল সাইক্লোন। যে ট্রপিক্যাল সাইক্লোন বা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় বিষুবরেখার কাছে কেন গঠিত হয় না? ওকে, অর্থাৎ নিয়ার ইকুইটোরিয়াল রিজিয়নে কেন আমরা কোনো ধরনের ঘূর্ণিঝড় বা সাইক্লোন দেখতে পাই না? ট্রপিক্যাল সাইক্লোন আমরা ট্রপিক্যাল রিজিয়নে দেখতে পাই, বাট উইথিন ইকুয়েটারে আমরা যদি 5 ডিগ্রি নর্থ সাউথ রিজিয়ন দেখি, তাহলে কিন্তু সেই জায়গায় ঘূর্ণিঝড় শূন্য বলতে পারি। তার মেন রিজন কি না, সেখানে কোরিওলিস বলটা কিন্তু থাকে না, বা কোরিওলিস বর্ষের যে ঘূর্ণনের মাত্রা সেটা কিন্তু 0 হয়ে থাকে ইকুয়েটরে। তাই জন্য কিন্তু আমরা এই ইকুয়েটোরিয়াল রিজিয়নে কিন্তু কোনো ধরনের ঘূর্ণন বা ঘূর্ণিঝড় দেখতে পাই না। তাই জন্য এটা কি হয়ে যাবে না, দুর্বল কোরিওলিস বল বা ঘূর্ণনে বাধা দেয়। ওকে, এইটা হয়ে যাবে অ্যান্সার। এখানে কোরিওলিস ফোর্সটা খুবই উইক হয় বা থাকেই না, তাই জন্য কিন্তু এটা হয়ে যাবে কিনা আমাদের অ্যান্সার। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার, যে কোরিওলিস ফোর্সটা ইকুয়েটর বরাবর একদম শূন্য, পোলার রিজিয়নে কিন্তু হাইয়েস্ট হয়ে থাকে। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের বি। নেক্সট কি বলেছে দেখো, কোন জলবায়ু শ্রেণী বিভাগ প্রধানত উদ্ভিদ জগৎকে সূচক হিসেবে ব্যবহার করে? ওকে, অর্থাৎ কোন জলবায়ু ক্লাসিফিকেশনটা প্রথমে উদ্ভিদকে সূচক হিসেবে, অর্থাৎ ভেজিটেশনকে একটা ইন্ডিকেটর হিসেবে নিয়ে ক্লাসিফিকেশনটা করেছিল। আমরা জানি কি না, কোপেন প্রথম কি করেছিল, কোপেনের যে ক্লাসিফিকেশন, ওয়ার্ল্ড ক্লাইমেটিক ক্লাসিফিকেশন কোপেন, তিনি কি করেছিলেন না, ক্যান্ডলের দেওয়া ভেজিটেশন ক্লাসিফিকেশনকে নিয়ে কিন্তু তার ক্লাইমেটিক ক্লাসিফিকেশনটা করেছিলেন। ওকে, তার রেসপেক্টে তিনি সাজিয়েছিলেন যে মেগাথার্ম, জিরোফাইট, মেসোথার্ম, মাইক্রোথার্ম, হেকিস্টোথার্ম, সেই বেসিসে কিন্তু উনি ওনার ক্লাসিফিকেশন করেছিলেন প্রথমে কি না, এই ভেজিটেশনের ইন্ডিকেটরগুলো নিয়ে, যে কোথায় কোন ধরনের ভেজিটেশন রয়েছে, তার রেসপেক্টে সেই জায়গার যে ক্লাইমেট কী ধরনের হওয়া উচিত, সেই বেসিসে কিন্তু কোপেন ক্লাসিফিকেশন করেছিলেন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোপেনের শ্রেণীবিভাগ। ওকে, কোপেন হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখবে। ওকে, নেক্সট এখানে কি বলেছে, উষ্ণ আর্দ্র বায়ু পাহাড়ি বাধার উপরে ওঠে। উষ্ণ আর্দ্র বায়ু পাহাড়ি বাধায় উপরে উঠে গেলে কোন ধরনের বৃষ্টিপাত ঘটায়? ওকে, অর্থাৎ যদি একটা বায়ু যেটা প্রচুর পরিমাণে আর্দ্রতা নিয়ে একটা পাহাড়ের ঢাল বরাবর উঠে বৃষ্টিপাত ঘটায়, ওকে, বা পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায়, তাহলে সেটা কি ধরনের বৃষ্টিপাত? এখানে বলেছে কনভেকশন, অরোগ্রাফিক, সাইক্লোনিক, ফ্রন্টাল। আমরা যদি দেখি এই ধরনের বৃষ্টিপাত যেটা মাউন্টেনে ধাক্কা খেয়ে হয়ে থাকে, সেটা কি হয়ে যাবে না, অরোগ্রাফিক। ওকে, অরোগ্রাফিক হয়ে যাবে অ্যান্সার। এখানে অরোগ্রাফিকটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, এখানে দেওয়া রয়েছে দেখো, এটা কনভেকশনাল রেনফল, এটা অরোগ্রাফিক রেনফল, যেটা মাউন্টেনের সাথে যুক্ত। যে কোনো একটা মাউন্টেনে যখন বায়ু বাধা প্রাপ্ত হয় এবং সেখানে বৃষ্টিপাত ঘটায়, সেটাকে কি বলবো আমরা, অরোগ্রাফিক রেনফল। ক্লিয়ার?
এখানে এক্সপ্লেনেশন রয়েছে, তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, দক্ষিণ এশিয়ায় মৌসুমী বায়ু প্রধানত কোন প্রক্রিয়ার দ্বারা চালিত হয়। এখানে কি বলেছে, দক্ষিণ এশিয়ায় মৌসুমী বায়ু প্রধানত কোন প্রক্রিয়ার দ্বারা চালিত হয়। ওকে, এখানে দক্ষিণ এশিয়া বলেছে, কি বলেছে দেখো, পৃথিবীর ঘূর্ণন, ভূমি সমুদ্র উষ্ণায়নের বৈপরীত্যজনিত ঋতুভিত্তিক চাপ পরিবর্তন, বাণিজ্যিক বায়ুর প্রভাব, কেবলমাত্র হিমালয়ের উপস্থিতি। তোমরা কিন্তু এই বাংলার সাথে সাথে ইংলিশগুলো একটু দেখে রাখবে। আমি ইংলিশগুলো আজকে করাচ্ছি না ঠিকভাবে, আমি জাস্ট অনেকগুলো কোশ্চেন আছে বলে তাড়াতাড়ি করাচ্ছি, তাই জন্য তোমরা ইংলিশটাও কিন্তু ফলো করবে। ওকে, এখানে কি বলছে, হুইচ প্রসেস মেইনলি ড্রাইভস দ্য মনসুন উইন্ড অফ সাউথ এশিয়া। সাউথ এশিয়ায় যে মনসুন উইন্ডটা আসে বা মনসুন আসে, সেই মনসুনের মেন রিজনটা কি। এখানে বলেছে দেখো যে অ্যান্সার যেটা হবে সেটা কিনা সিজনাল রিভার্সাল অফ প্রেসার ডিউ টু ল্যান্ড অ্যান্ড সি হিটিং কন্ট্রাস্ট। অর্থাৎ যে ল্যান্ডের টেম্পারেচার ধারণ করার ক্ষমতা বা ল্যান্ড উত্তপ্ত হওয়ার ক্ষমতা এবং যে সি ওয়াটার তার উত্তপ্ত হওয়ার কথা, এই যে ডিফারেন্সের যে পার্থক্য, তার জন্য কি হয় না, কোনো কোনো সময় ল্যান্ডে হাই প্রেশার দেখতে পাওয়া যায়, কোনো কোনো সময় শীতে হাই প্রেশার দেখতে পাওয়া যায়। এই যে প্রেশারের যে ডিফারেন্সিয়েশন হচ্ছে, তার ফলে কি হয়ে থাকে না, আমাদের এই মৌসুমী বায়ুটা ক্রিয়েট হয়ে থাকে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কিনা, ভূমি সমুদ্র উষ্ণায়নের বৈপরীত্যজনিত ঋতুভিত্তিক চাপ পরিবর্তন। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এখানে অ্যান্সার দেওয়া রয়েছে, অ্যান্সারগুলো তোমরা দেখে নেবে, প্লাস এক্সপ্লেনেশনগুলো দেখবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের প্রধান শক্তির উৎস কি। উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় অর্থাৎ ট্রপিক্যাল যে সাইক্লোন হয়ে থাকে, তার যে শক্তিটা, সেই যে শক্তিটা পায় সেটা কোথা থেকে পায়, তার সোর্সটা কি। এখানে কি বলেছে দেখো, কোরিলিস ফোর্স, ঘনীভবনের সময় নির্গত লিন তাপ, সমুদ্রের প্রত্যক্ষ সৌর উষ্ণায়ন, পৃথিবীর অভ্যন্তরীণ তাপ। আমরা যদি দেখি যে লিন তাপ, যেটা আমরা বলতে পারি লেটেন্ট হিট, সেই লেটেন্ট হিটটা কিন্তু মূল শক্তি যোগান দেয় কাকে না, এই ট্রপিক্যাল সাইক্লোনকে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা কি হবে না, লেটেন্ট হিট রিলিজ ডিউরিং কন্ডেনসেশন। ওকে, কন্ডেনসেশনের ফলে যে লেটেন্ট হিটটা রিলিজ হয়, সেটা কিন্তু এনার্জি হিসেবে কাজ করে কার না, ট্রপিক্যাল সাইক্লোনে। ওকে, বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে ঘনীভবনের ফলে নির্গত লিন তাপ। ওকে, অ্যান্সার হয়ে যাবে বি। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশন তোমরা দেখবে। নেক্সট কি বলেছে দেখো, যে অ্যান্টি সাইক্লোনের বৈশিষ্ট্য কি। এখানে বলছে অ্যান্টি সাইক্লোন, সাইক্লোনের অপোজিট যেটা হয়ে থাকে সেটা কিন্তু অ্যান্টি সাইক্লোন। এখানে কি বলেছে, যে উষ্ণ বায়ুর উত্থান এবং ভারী বৃষ্টিপাত। ওকে, অ্যান্টি সাইক্লোনের সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকে না, তাই জন্য এটা হবে না। দেন বলেছে নিম্নগামী বায়ু এবং পরিষ্কার আকাশ। ওকে, নেক্সট কি বলেছে, পৃষ্ঠের বা সার্ফেসের বায়ু সম্মিলন নির্ভর ফ্রন্টাল সিস্টেমের সাথে সম্পর্কিত। আমরা যদি অ্যান্টি সাইক্লোন দেখতে যাই, অ্যান্টি সাইক্লোন কি না, একটা পরিষ্কার ওয়েদার কন্ডিশন নিয়ে আসে এবং এটা বায়ুটা কি হয় না, নিম্নগামী হয়ে থাকে। কারণ এখানে কি না, এখানে হাই প্রেশারটা কাজ করে বা হাই প্রেশার এখানে অবস্থান করে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিনা, নিম্নগামী বায়ু ও পরিষ্কার আকাশ। ওকে, নিম্নগামী বায়ু এবং পরিষ্কার আকাশ হচ্ছে আমাদের অ্যান্সার, যে ডিসেন্ডিং এয়ার অ্যান্ড ক্লিয়ার স্কাই, এটা হয়ে যাবে অ্যান্টি সাইক্লোনের বৈশিষ্ট্য। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, প্লাস এখানে উত্তর করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, এল নিনো ঘটনার সাথে সরাসরি, ওকে, এল নিনো ঘটনার সাথে সরাসরি কোন জলবায়ু বিপর্যয় সব থেকে বেশি যুক্ত। এখানে বলেছে আটলান্টিকে ঘূর্ণিঝড়ের বৃদ্ধি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় খরা, ভারতীয় মৌসুমী বায়ুর শক্তিশালীকরণ, মেরু বরফে বৃদ্ধি। আমরা যদি দেখি যে এল নিনো ঘটনা, এল নিনো ঘটনার ফলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে থাকে না, যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় খরা, অর্থাৎ যে ওয়েস্টার্ন প্যাসিফিক রিজিয়ন রয়েছে, সেই ওয়েস্টার্ন প্যাসিফিক রিজিয়নে কিন্তু কি হয় না, খরার সৃষ্টি হয়ে থাকে, বৃষ্টিপাত কমে যায়। ওকে, হিট ওয়েভসের প্রবণতা বেড়ে যায়, তাই জন্য এটা কি হয়ে যাবে না, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় খরা যে অ্যান্সার, সেটা কিন্তু কারেক্ট হয়ে যাবে, ড্রট ইন অস্ট্রেলিয়া অ্যান্ড সাউদার্ন এশিয়া। ওকে, বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো যে নর্মাল কন্ডিশনে আমরা এরকম দেখতে পাই যে এই এই বরাবর যে কারেন্টগুলো, সেগুলো টেম্পারেচার বেশি থাকে, আর এই যে পেরু কারেন্টটা সেটা নর্মাল কোল্ড কারেন্ট হয়ে থাকে। বাট যখন এল নিনো কন্ডিশন আসে, তখন কিন্তু আমরা দেখতে পাই যে এই পেরু কারেন্টটা কিন্তু ওয়ার্ম কারেন্টে রূপান্তরিত হয়ে যায় এবং এই রিজিয়ন বরাবর প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। বাট অপোজিট যে আমরা দেখতে পাচ্ছি এই ওয়েস্টার্ন প্যাসিফিক ওশান, যেখানে অস্ট্রেলিয়া রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, ওকে, এই রিজিয়ন বরাবর কিন্তু খরার সৃষ্টি হয়। ওকে, এটা হয়ে যাবে কিনা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় খরা। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার, প্লাস এখানে এক্সপ্লেনেশন রয়েছে। নেক্সট কি বলেছে দেখো, যখন চাপ প্রবণতা বল ও কোরিলিস বল। এখানে চাপ প্রবণতা বলতে কি বলেছে না, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। ওকে, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিলিস ফোর্স একে অপরের সাথে ব্যালেন্সড হয়ে যায় বা ভারসাম্য অবস্থায় আসে, তখন কোন বায়ু প্রবাহিত হয়। ওকে, আমরা যদি দেখি যে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিলিস ফোর্স যখন ব্যালেন্স হয়ে যায়, তখন কি হয় না, একটা বায়ু এই প্রেসার আইসোবারের প্যারালালি বইতে থাকে। ওকে, আইসোবারের সমান্তরালে বইতে থাকে, তখন সেটাকে কি বলবো আমরা, জিওট্রপিক উইন্ড। ওকে, যখন এই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিলিস ফোর্স ব্যালেন্স হয়ে যায়, তখন এক ধরনের বায়ু প্রবাহিত হয় এবং সেটা প্যারালাল প্রবাহিত হয় কার সাথে না, এই আইসোবারের সাথে, সেটা কি হয়ে যাবে না, জিওট্রপিক উইন্ড। ওকে, বা জিওট্রপিক বায়ু। ওকে, অ্যান্সার হয়ে যাবে জিওট্রপিক উইন্ড। ক্লিয়ার? এখানে দেখো এই রয়েছে, এটা প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স প্লাস এটা কোরিলিস ফোর্স একে অপরের যদি ব্যালেন্স হয়ে যায়, তাহলে জিওট্রপিক উইন্ডটা এইভাবে প্যারালালি বইতে থাকে। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার, জিওট্রপিক উইন্ড। ওকে, ক্লিয়ার? এখানে এক্সপ্লেনেশন রয়েছে, তোমরা এটা দেখবে। নেক্সট কি বলেছে দেখো,
পৃথিবীতে কোরিলিস বল কোথায় সর্বাধিক, কোরিলিস বলটা সব থেকে বেশি কোথায় সর্বাধিক হয়ে থাকে? আমি যদি দেখি সব থেকে বেশি কোরিলিস বল দেখতে পাওয়া যায় কোথায় না মেরু অঞ্চলে বা পোলার অঞ্চলে। মেরু অঞ্চলে কিন্তু সব থেকে বেশি পরিমাণ কি দেখতে পাওয়া যায় না কোরিলিস ফোর্স দেখতে পাওয়া যায়। আর সব থেকে মিনিমাম দেখতে পাওয়া যায় কোথায় না ইকুইটোরিয়াল অঞ্চলে, বা একদম থাকে না, একদম জিরো হয়ে যায় ইকুইটোরিয়াল অঞ্চলে কি না কোরিলিস ফোর্স। তার মেন রিজন কি না, যদি আমরা রোটেশনাল স্পিডটা দেখি ইকুইটোরিয়াল অঞ্চলে বেশি হয়, পোলার অঞ্চলে কম হয়ে থাকে। ওকে, তাহলে আমাদের কোরিলিস ফোর্স ম্যাক্সিমাম কোথায় হবে না মেরু অঞ্চলে। এখানে যদি অ্যাট দ্য পোল অ্যান্সারটা আমাদের কিন্তু কারেক্ট হয়ে যাবে সি। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা একটু দেখে নেবে। নেক্সট কি বলেছে দেখো, কোরিলিস বলের কারণে উত্তর ও দক্ষিণ গোলার্ধের বায়ু কিভাবে বেঁকে যায়। ওকে, অর্থাৎ কোরিলিস বলের যে এফেক্টটা সেটা উত্তর গোলার্ধের বায়ুর উপর কিভাবে হয় এবং দক্ষিণ গোলার্ধের বায়ুর উপর কিভাবে হয়ে থাকে। আমরা যদি দেখি উত্তর গোলার্ধে কি হয় না, উত্তর গোলার্ধে বায়ুটা বা বায়ুর যে মুভমেন্ট সেটা কোন দিকে হয় না ডান দিকে হয়ে থাকে, এবং দক্ষিণ গোলার্ধে কি হয় না সেটা বাম দিকে বেঁকে যায়। ওকে, তাহলে কোরিলিস বলের ফলে কি হয় না উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে কি হয় না মুভমেন্টটা ডিফ্লেক্ট করে বা বেঁকে যায়। ওকে, আমি যদি দেখি এই দিক থেকে এরকম আসছে বায়ুটা, তাহলে ওর ডান দিকে এরকম বেঁকে যাবে, এই দিক থেকে এরকম যাচ্ছে তাহলে ওর বাম দিকে বায়ুটা এরকম বেঁকে যাবে। ওকে, এরকম। ওকে, এটা হয়ে যাচ্ছে কি না আমাদের যে কোরিলিস বলের এফেক্ট সেটা। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা যেটা হবে সেটা সি হয়ে যাবে, যে টু রাইট ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড দ্য টু লেফট ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার। ওকে, এখানে এক্সপ্লেনেশন করে রাখা আছে এবং প্লাস এখানে কিছু এক্সপ্লেনেশন আছে, তোমরা এটা দেখে নেবে। নেক্সট কি বলেছে দেখো, কণাগুলির নিজস্ব গতির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহনকে কি বলে। ওকে, অর্থাৎ এখানে ইংলিশটা একটু দেখো, যে দ্য ট্রান্সমিশন অর মুভমেন্ট অফ হিট ফ্রম ওয়ান পার্ট টু অ্যানাদার বাই মুভমেন্ট অফ দ্য পার্টিকেলস দেমসেলস ইজ কল্ড। অর্থাৎ যখন পার্টিকেলস নিজে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে, তখন সেই মুভমেন্টটাকে কি বলা হয়। এখানে বলেছে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, অ্যাডভেকশন। তাহলে আমরা যদি পরিচলন স্রোত যেটা বলি, ওকে, এখানে প্রবাহন লেখা রয়েছে, এটা পরিচলন হবে। এই কনভেকশনের ক্ষেত্রে কি হয় না, যে পার্টিকেলটা সেটা ইটসেলফ অর্থাৎ নিজে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মুভমেন্ট করে, বা টেম্পারেচারটা এক জায়গা থেকে আরেক জায়গা থেকে পার্টিকেলের দ্বারা মুভমেন্ট করে। ওকে, অর্থাৎ সেই এক জায়গা থেকে আরেক জায়গায় সে সেলফ মুভ করতে থাকে, তখন সেটা কি হয়ে যাবে না আমাদের পরিবহন বা কনভেকশন। তাহলে অ্যান্সার এখানে হয়ে যাবে কিনা কনভেকশন। ওকে, এখানে অ্যান্সার দেওয়া রয়েছে, প্লাস এখানে এক্সপ্লেনেশনও রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখবে। নেক্সট কি বলেছে দেখো, একটি সাধারণ দিনে সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত কখন রেকর্ড করা, অর্থাৎ আমরা যদি একটা দিনের টাইমে দেখি সব থেকে ম্যাক্সিমাম টেম্পারেচারটা কখন হয়ে থাকে, ওকে, কখন রেকর্ড আমরা করতে পারি। তাহলে এখানে অপশন রয়েছে সূর্যোদয়ের সময়, দুপুরের কাছাকাছি বা 12টার সময়, দেন বলেছে দুপুর 2টা থেকে 3টার মধ্যে, দেন বলেছে সূর্যাস্তের ঠিক আছে। আমি যদি দেখি ম্যাক্সিমাম টেম্পারেচার কোনো একটা দিনের, তাহলে কিন্তু সেটা কখন না 2টো থেকে 4টা বা 2টো থেকে 3টার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু 2টো থেকে 3টা পর্যন্ত অ্যান্সার হয়ে যাবে, বিটুইন 2 to 3 PM। ওকে, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে এক্সপ্লেনেশন প্লাস এখানে অ্যান্সারগুলো করা আছে, তোমরা এটা কিন্তু দেখে নেবে। নেক্সট কি বলেছে দেখো, এখানে কেটে গেছে, আই থিঙ্ক এটা থনথয়েড হবে। ওকে, যে থনথয়েড এটা এখানে দেখে নাও, যে থনথয়েড রিভাইজড হিজ ক্লাইমেট ক্লাসিফিকেশন ইন 1948 অন দ্য বেসিস অফ। ওকে, 1948-এর যে ক্লাসিফিকেশন, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন থনথয়েডের, সেটা কার উপর বেস করে উনি রিভাইজ করেছিলেন, কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে উনি ওটাকে রিভাইজ করেছিলেন। আমরা যদি দেখি কি অ্যান্সার হয়ে যাবে না পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। ওকে, এই পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের উপর বেস করে কিন্তু 1948 সালে থনথয়েড তার যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন সেটাকে কি করেছিলেন না রিভাইজ করেছিলেন, সংশোধন করেছিলেন। ওকে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। ওকে, এখানে অ্যান্সারটা হয়ে যাবে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। ওকে, এটা একটু দেখে নেবে। নেক্সট দেখো, একটা ম্যাচিং কোশ্চেন রয়েছে, কিছু ক্লাইমেটের কোড রয়েছে এবং তার রেসপেক্টে তার যে ডেসক্রিপশন সেটা এখানে সাজাতে বলেছে। দেখো এখানে বলেছে AF AM BW CWG, অর্থাৎ কোপেনের যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, সেই কোপেনের ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের কয়েকটা কোড দেওয়া রয়েছে, তার রেসপেক্টে কিছু ডেসক্রিপশন আছে, সেটা আমাদের মেলাতে হবে। আমি যদি AF দেখি, AFটা কার সাথে যায়, AFটা হচ্ছে কিনা ট্রপিক্যাল যে রেন ফরেস্ট ক্লাইমেট। ওকে, অর্থাৎ সারা বছর এখানে কিন্তু বৃষ্টিপাত হতে থাকে, এই ট্রপিক্যাল রেন ফরেস্ট ক্লাইমেটের সাথে যায়। অর্থাৎ এ যেটা আছে, এ কোথায় চলে যাবে, এখানে সির সাথে। দেন কি বলেছে এমটা কার সাথে আমরা জানি, এমটা জানি আমরা মনসুনের সাথে রিলেটেড, অর্থাৎ যে ট্রপিক্যাল মনসুন হয়ে থাকে সেই ট্রপিক্যাল মনসুন কিন্তু এর সাথে রিলেটেড। তাহলে এইটা চলে যাবে এতে। ওকে, 2A-তে চলে যাবে। দেন আমরা যদি 3 দেখি বিডব্লিউটা কি না এরিড প্লাস সেমি এরিড রিজিয়ন ক্লাইমেট, যেটা এরিড ডিজার্ট ক্লাইমেট হয়ে যাবে সেটা, অর্থাৎ বিডব্লিউ এরিড এইটা। নেক্সট আমরা যদি দেখি যে সিডব্লিউজি কি হয়ে যাবে না ওয়ার্ম টেম্পারেচার মনসুন ক্লাইমেট, ড্রাই উইন্টার অ্যান্ড হট সামার। ওকে, অর্থাৎ আমরা যদি দেখি এই যে এ অপশন যেটা রয়েছে A1 C2 B3 B4D, সেটা হিসেবে আমরা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে দেখো এই অ্যান্সারটা দেওয়া রয়েছে এবং যে ম্যাচিংটা করলাম সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে কোপেনের শ্রেণীবিন্যাস অনুযায়ী CS, অর্থাৎ এই যে কোডটা দিয়ে রেখেছে ওনার ক্লাইমেট ক্লাসিফিকেশন, CS জলবায়ু
কোন অঞ্চলের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ কোন জলবায়ু অঞ্চলকে রিপ্রেজেন্ট করে, সিএস। ওকে, আমরা সিএস বলতে কি বুঝি? সিএস কোপেনের ক্লাসিফিকেশনে আমরা কি দেখেছি না, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল বা মেডিটেরিয়ান ক্লাইমেট। ওকে, সিএস রিপ্রেজেন্ট করে কি না, মেডিটেরিয়ান ক্লাইমেট বা বলতে পারি ভূমধ্য সাগরীয় জলবায়ু। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের সি, মেডিটেরিয়ান ক্লাইমেট। সিএসটা রিপ্রেজেন্ট করে কিনা মেডিটেরিয়ান ক্লাইমেট। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, এখানে এক্সপ্লেনেশন রয়েছে প্লাস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এগুলো তোমরা দেখে নাও। নেক্সট কি বলেছে, মেঘ অস্থিতিশীলতা তত্ত্ব বা বরফ স্ফটিক তত্ত্ব, যেটাকে আমরা ইংলিশে যদি দেখি কি বলেছে না, ক্লাউড ইনস্টেবিলিটি থিওরি অলসো কল দ্য আইস ক্রিস্টাল থিওরি অফ প্রিসিপিটেশন ওয়াজ প্রপোজড বাই। ওকে, ক্লাউড ইনস্টেবিলিটি থিওরি সেম, এটাকে কি বলা হয় না, আইস ক্রিস্টাল থিওরি, সেটা কে প্রপোজ করেছিলেন? ওকে, আমরা যদি এখানে অ্যান্সার দেখি, এখানে বলছে আলফ্রেড ওয়েগনার, টর বার্জেরান, ভ্লাদিমির কোপেন, ভি বাকনিস। ওকে, আমরা যদি দেখি যে এই আইস ক্রিস্টাল থিওরি সেটা কিন্তু কার না, টর বার্জারানের। ওকে, টর বার্জারানের কি না, আইস ক্রিস্টাল থিওরি। এখানে টর বার্জারান কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার। ওকে, আইস ক্রিস্টাল থিওরি বা ক্লাউড ইনস্টেবিলিটি থিওরি, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে প্লাস এখানে অ্যান্সার করা আছে, তোমরা এগুলো দেখবে। নেক্সট কি বলেছে দেখো, কোন বিজ্ঞানী প্রথম মেঘকে তাদের উচ্চতার ভিত্তিতে উচ্চ, মাধ্যম, নিম্ন মেঘ হিসেবে শ্রেণীবদ্ধ করেন? অর্থাৎ ক্লাইমেটের যে হাইট অনুসারে ক্লাইমেটের ক্লাসিফিকেশন সেটা কোন বিজ্ঞানী প্রথম করেছিলেন? এখানে অপশন দিয়েছে লুকি হাওয়ার্ড। ওকে, যে লুকি হাওয়ার্ড, ভ্লাদিমির কোপেন, রাফ এবারক্রবি এবং ভিলহেমস বাকনেস। ওকে, বাকনেস বা বলতে পারি ভি বাকনেস। এখানে যদি আমরা দেখি যে ক্লাউডের ক্লাসিফিকেশন উচ্চতার সাথে প্রথম করেছিলেন কে না, লুকি হাওয়ার্ড। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লুকি হাওয়ার্ড প্রথমে কিন্তু এই যে আমরা উচ্চতার সাথে সাথে ক্লাউডকে ক্লাসিফিকেশন করি, সেটা কিন্তু উনিই প্রথম করেছিলেন। ওকে, অ্যান্সার হয়ে যাবে লুকি হাওয়ার্ড। ওকে, নেক্সট কি বলেছে, এখানে এক্সপ্লেনেশন প্লাস অ্যান্সার দেওয়া রয়েছে, এটা তোমরা দেখবে। নেক্সট কি বলেছে দেখো, যে সাউদার্ন অসিলেশন কে আবিষ্কার করেন? ওকে, সাউদার্ন অসিলেশন কে আবিষ্কার করেন? সাউদার্ন অসিলেশন যদি আমরা দেখি, সাউদার্ন অসিলেশন আবিষ্কার করেন কে না, গিলবার্ট ওয়াকার। গিলবার্ট ওয়াকার কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, গিলবার্ট ওয়াকার কিন্তু ডিসকভার করেছিলেন সাউদার্ন অসিলেশন। ওকে, এখানে অ্যান্সার দেওয়া রয়েছে প্লাস এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এটা কিন্তু তোমরা দেখবে। নেক্সট দেখো আরেকটা ম্যাচিং কোশ্চেন রয়েছে, যে এয়ার মাস প্লাস তাদের সিম্বলটা কি? ওকে, এখানে বলেছে কন্টিনেন্টাল আর্কটিক, কন্টিনেন্টাল পোলার, মেরিটাইম পোলার, মেরিটাইম ট্রপিক্যাল। ওকে, আমরা যদি দেখি কন্টিনেন্টাল আর্কটিকের যে তোমার কোড হবে বা সিম্বল হবে, সেটা কি হয়ে যাবে, সিএ। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, যে কন্টিনেন্টাল পোলার যদি আমরা দেখি, সেটা হয়ে যাবে সিপি। নেক্সট আমাদের রয়েছে মেরিটাইম পোলার, মেরিটাইমের জন্য কি হবে, এমপি। দেন আমরা যদি দেখি যে মেরিটাইম ট্রপিক্যাল, তাহলে কি হয়ে যাবে, এমটি। ওকে, এইভাবে আমরা যদি এটাকে ম্যাচিং করতে যাই, তাহলে কি হয়ে যাবে দেখো, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, একের দাগেটা কারেক্ট হয়ে যাবে, প্লাস এখানে তার ডেসক্রিপশন প্লাস তার ম্যাচিংটা করে দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমরা দেখে নেবে। তাহলে আমাদের অ্যান্সার যেটা, সেটা ওয়ানটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট এখানে আরেকটা কোশ্চেন বলেছে দেখো, যে নিম্নলিখিত মেঘগুলিকে উচ্চতা অনুযায়ী উচ্চ থেকে নিম্নক্রমে সাজাতে বলেছে, অর্থাৎ হাই থেকে লো অনুযায়ী, অর্থাৎ হাইটের রেসপেক্টে কিন্তু সাজাতে বলেছে, যে উচ্চতা থেকে নিচে থেকে সব থেকে হাইয়েস্ট ক্লাউড আমরা যদি দেখি, সেটা কি হবে না, সিরাস হয়ে যাবে। সিরাসটা সব থেকে হাই ক্লাউড বা খুব উঁচুতে অবস্থান করে। দেন আমরা যদি দেখি, সেটা কি হয়ে যাবে না, অল্টো স্ট্যাটাস। ওকে, নেক্সট হয়ে যাবে অল্টো স্ট্যাটাস। তারপরে দেখো দুটো রয়েছে, একটা কিউমুলাস, দেন রয়েছে নিম্ন স্ট্যাটাস। আমরা জানি কিউমুলাস হচ্ছে ভার্টিক্যাল ক্লাউড। ওকে, এটা উঁচু আকাশের মেঘ নয়, বাট তারপরে আসবে নিম্ন স্ট্যাটাস। ওকে, এটা আসবে কি 3 নম্বরে, প্লাস শেষে আসবে কিউমুলাস। তাহলে আমরা যদি অপশন দেখি, এখানে যে বি অপশনটা রয়েছে, সেটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। প্রথমে আসবে সিরাস 1, দেন আসবে অল্টো স্ট্যাটাস 2, দেন আসবে নিম্ন স্ট্যাটাস 3, তারপরে আসবে কিউমুলাস হবে 4। ওকে, যদি এখানে ইনকেস কিউমুলাসের জায়গায় কিউমুলো নিম্বাস থাকতো, সেটা কিন্তু 3 নম্বরে চলে আসতো, কারণ কিউমুলো নিম্বাস হচ্ছে ভার্টিক্যাল ক্লাউড, যেটা কিন্তু অনেকটা এক্সটেনশন থাকে উচ্চতা পর্যন্ত। ওকে, তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে, সেটা কিন্তু এখানে বি হয়ে যাবে। ওকে, এখানে দেখো আই থিঙ্ক হ্যাঁ এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এই যে বি আমাদের অ্যান্সার, এবং এটাকে তোমরা দেখে একটু এক্সপ্লেনেশনগুলো সাজিয়ে নেবে। ওকে ওকে ওকে, চলো আজকের ক্লাস এতটাই। আমি আজকে একটু তাড়াতাড়ি করে অনেকগুলো কোশ্চেন থাকার জন্য শেষ করেছি। ওকে, তোমরা একটু দেখে নেবে যে ক্লাসগুলোর এক্সপ্লেনেশন কি রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন এক্সপ্লেনেশন কি রয়েছে। ওকে, আর আজকের ক্লাসে শুধুমাত্র আমরা ওই তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সেখানের যে দেখবে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং প্লাস কিছু ক্লাইমেটিক যে সিলেবাস রয়েছে, সেখান থেকে আমরা করলাম। ফার্দার যে ক্লাসগুলো হবে ক্লাইমেটের, সেখান থেকে আমরা কিন্তু আমাদের মনসুনের এফেক্ট প্লাস লোকাল উইন্ড প্লাস আমরা যে সকল সাইক্লোনের টাইপসগুলো রয়েছে বা যে নামগুলো রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো চলো আজকের ক্লাসটা এতটাই। থ্যাংক ইউ সবাইকে। আর ক্লাসটা ভালো লাগলে তোমরা সবাই কিন্তু ক্লাসটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।